50 কোটি মার্কিন ডলারে গাজায় সেনা ঘাঁটি বানাচ্ছে আমেরিকা, থাকবে হাজার হাজার সেনা। ফিলিস্তিন দখলের পায়তারা কি এটি? ভারত ও পাকিস্তানে বাড়ছে জঙ্গি তৎপরতা, একে অপরকে দুষছে দুই দেশ। ক্ষমতায় থাকতে কি জঙ্গিবাদকে ব্যবহার করছে দুই দেশের নেতারা? মাইলের পর মাইল ফসলের জমি আগুনে পুড়ে ছাই, অবাক বিষয় আগুন ধরিয়েছেন কৃষক নিজেই, কিন্তু কেন নিজ জমিতে আগুন দিলেন তারা, রহস্য কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 50 কোটি মার্কিন ডলার খরচ করে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক ঘাঁটি বানাচ্ছে আমেরিকা। সেখানে থাকবে হাজার হাজার মার্কিন সেনা, কিন্তু নেই গাজা নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাহিনী গঠনের কোনো খবর। বিশ্লেষকদের মতে গাজা সীমান্তে মার্কিন ঘাঁটি হলে হামাসের পাশাপাশি বিপাকে পড়বে হুথি আর হিজবুল্লাহ যোদ্ধারাও। তাই প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির ফাঁদ দিয়ে কি গাজা দখলের পায়তারা করছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল? কেন যুদ্ধবিরতির 1 বছর পেরিয়ে গেলেও গাজায় হামলা চালিয়ে 250 ফিলিস্তিনিকে হত্যা আর 1500 ঘরবাড়ি ধ্বংস করেছে বর্বর ইসরায়েলি বাহিনী? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 50 কোটির বেশি ডলার খরচ করে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এতে থাকবে কয়েক হাজার মার্কিন সেনা। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী থাকার কথা থাকলেও এখনও সে বিষয়ে কোনো অগ্রগতি তো হয়নি, উল্টো নিজেদের ঘাঁটি বানাচ্ছে আমেরিকা। নয়া ঘাঁটি নির্মাণের পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। কেন গাজা সীমান্তে ঘাঁটি বানাচ্ছে আমেরিকা? গাজার দখল নিতে নাকি ইসরায়েলকে সমর্থন দিতে? আর যুদ্ধবিরতির 1 মাস পরও গাজায় এখনও কেন থেমে নেই ইসরায়েলি আগ্রাসন? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র এই ঘাঁটি নির্মাণ করবে। এতে গাজায় হামাসের পাশাপাশি ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েল আরও আগ্রাসী হয়ে উঠবে। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের শর্ত কবে পূরণ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা প্রথমত গাজায় 2 বছরের জন্য আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিরোধিতা করছে হামাস। দ্বিতীয়ত গাজা সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘাঁটি নির্মাণ করবে। এই পরিকল্পনা সামনে আসার পর ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের। শঙ্কা, এই বাহিনী গাজায় ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করবে। গাজায় নিরস্ত্রীকরণের পর এখানে নিরাপত্তা ও ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, সেখানেও ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের সহযোগিতা নেবে। এছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে গাজা সীমান্তের পাশে ঘাঁটি নির্মাণের জন্য অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার পাশাপাশি যুদ্ধবিরতি নয়, যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা তৈরি হলো। পাশাপাশি যুদ্ধবিরতি চলছে কেবল কাগজে কলমে, কারণ গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে 1 মাসে হত্যা করা হয়েছে অন্তত 250 ফিলিস্তিনিকে, গুড়িয়ে দিয়েছে 1,500-এর বেশি বাড়িঘর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এভাবেই গাজায় 3 দিক থেকে বোমা আর বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময় ছাড়া সেই যুদ্ধবিরতিতে কিছুই অর্জন হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে যুদ্ধবিরতি কোথায়? এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো কোনো ধরনের মন্তব্য না করলেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে আপাতত দায়ী সেরেছে জাতিসংঘ। ফলে যুদ্ধ বা আগ্রাসন থেমেছে ঘোষণা দিলেও বাস্তবে ইসরায়েলি নৃশংসতায় এখনও প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। বর্তমানে গাজার বেতলাহিয়া, খান ইউনিস সহ গাজা সিটিতে চলছে ভয়াবহ হামলা ও হত্যাযজ্ঞ। জাতিসংঘ হত্যা ও ত্রাণ নিয়ে বারবার প্রশ্ন তুললেও কোনো সমাধান আসছে না, বরং নতুন নতুন কৌশলে আরও হামলা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। যেন যুদ্ধবিরতির কথা ভুলেই গেছে নেতানিয়াহু প্রশাসন। এতে বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলি বিরোধী নিন্দার ঝড়। উচ্ছেদ অভিযান শুধু গাজায় থেমে নেই, কৌশলে জেরুজালেমের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হচ্ছে। হামলা করা হচ্ছে জেনিন, নূর শামস, তুলকারেম শরণার্থী শিবিরের আশেপাশে। ভবন ধ্বংস করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠলেও ইসরায়েলি বাহিনী তা অস্বীকার করেছে। চুক্তির আওতায় আরও ভবন ধ্বংস করবে এমনটি জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সব মিলে গাজায় যুদ্ধবিরতি কতদিন টিকবে, ইসরায়েলি হামলা কবে বন্ধ হবে, গাজাবাসী আদৌ স্বাধীনতা ভোগ করতে পারবে কিনা, মানচিত্রে গাজা ভূখণ্ড ভবিষ্যতে থাকবে কিনা, তাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ফিলিস্তিনি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতের পরোয়ানাভুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 1 মাস পর নেতানিয়াহুকে বাঁচাতে এই উদ্যোগ নিলেন ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। দুর্নীতির
3 মামলায় দোষী সাব্যস্ত হলে 10 বছরের কারাদণ্ড হতে পারে তার। এই চিঠিতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর হয়রানিমূলক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করে তাকে যুদ্ধকালীন সিদ্ধান্তে সক্ষম ও শক্তিশালী প্রধানমন্ত্রীও বলেছেন ট্রাম্প। তার দাবি, শান্তি প্রতিষ্ঠার যুদ্ধে নেতৃত্বদানের বিষয় আমলে নিয়ে দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে রেহাই দেয়া উচিত। গত অক্টোবরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তব্যে একই অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। যদিও নেতানিয়াহুর বেপরোয়া নির্দেশনায় গত 2 বছরে সম্পূর্ণ গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়ে 69,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। দুর্নীতি মামলার কারণে বেকায়দায় থাকা নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছেন। ভেঙে পড়ার আশঙ্কায় ক্ষমতাসীন জোট সরকার। ভারত ও পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশীয় অঞ্চলে। জঙ্গি হামলার জন্য চিরশত্রু প্রতিবেশী 2 দেশ একে অপরকে দুষছে। চরম ভীতিকর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আসলেই কি 2 দেশ একে অপরকে অস্থির করতে জঙ্গি হামলা চালাচ্ছে, নাকি দেশগুলোর ক্ষমতাসীনরাই নিজেদের ক্ষমতা আরও পোক্ত করার স্বার্থে জঙ্গিবাদকে জিয়ে রাখছে? আসিম মুনির, নরেন্দ্র মোদী ও আফগান তালেবান সবাই কি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে একে অন্যের বিরুদ্ধে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীকে? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্ষমতা টিকিয়ে রাখতে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা জিইয়ে রাখছে ক্ষমতাসীন সরকারগুলো। আফগানিস্তান ও পাকিস্তান জুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম শুধুমাত্র ধর্মীয় উগ্রবাদের ফল নয়, বরং হয়ে উঠেছে রাষ্ট্রীয় কৌশলের অংশ। পাকিস্তানের ভেতরে সাম্প্রতিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে টিটিপি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বিস্ফোরণ ও চোরাগুপ্তা হামলার জন্য দায়ী করা হচ্ছে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলোকে। আফগান তালেবান, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের বিরুদ্ধে অভিযোগ হাতিয়ার হিসেবে পরোক্ষভাবে 3 জনই ব্যবহার করছেন বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠীকে। এসবের জেরে পুরো অঞ্চল পরিণত হয়েছে প্রক্সি যুদ্ধের এক মঞ্চে। গত 2 দশক ধরে আফগান পাকিস্তান সীমান্ত যেন এক স্থায়ী যুদ্ধক্ষেত্র। কখনো উত্তপ্ত গোলাগুলি, কখনো ড্রোন হামলা, কখনো আবার জঙ্গি অনুপ্রবেশ। পর্দার পেছন থেকে 2 দেশের শত্রুতার সম্পর্ক আরও তিক্ত করে তুলছে প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তান বারবার অভিযোগ করছে আফগান মাটি ব্যবহার করে গোপনে ইসলামাবাদের ভেতরে অস্থিরতা বাড়াচ্ছে নয়াদিল্লি। টিটিপি থেকে শুরু করে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সবখানেই ভারতের আর্থিক ও গোয়েন্দা তৎপরতার অভিযোগ তুলছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা। অবশ্য দিল্লির দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রতিবেশীকে দোষ দিচ্ছে পাকিস্তান। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক উত্তেজনার পেছনে দায়ী কি শুধুই ভারত? পাক সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ কি বানোয়াট? আফগানিস্তানে ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন মাত্রা পেয়েছে আফগান পাকিস্তান সীমান্তের উত্তেজনা। পাকিস্তান একদিকে দাবি করছে কাবুল টিটিপিকে আশ্রয় দিচ্ছে, অপরদিকে আফগান তালেবান বলছে ইসলামাবাদী দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই অস্ত্র তুলেছে ইসলামাবাদের বিরুদ্ধে। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির হামলার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। পাল্টাপাল্টি দায় চাপানো হলেও বাস্তবতা হচ্ছে আফগান পাকিস্তান সীমান্তের দুর্গম পর্বতমালা এখনও সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে পাকিস্তান নিজেই সন্ত্রাসের দানব তৈরি করেছে। আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও 2 দেশের অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধির পেছনে ভারতের ভূমিকা অস্বীকার করার উপায় নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। বরাবরই ইসলামাবাদের অভিযোগ, দিল্লি গোপনে টিটিপি ও বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আফগানিস্তানে সাম্প্রতিক দিনগুলোতে ভারতের উপস্থিতি, কূটনৈতিক বিনিয়োগ এবং গোয়েন্দা তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নয়াদিল্লির সরাসরি হস্তক্ষেপের পাশাপাশি টিটিপি কেবল পাকিস্তানের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই বড় হুমকি। আফগান সরকার টিটিপির তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কিংবা পাকিস্তান সামরিকভাবে টিটিপিকে দমন করতে গিয়ে আফগান সীমান্তে অনুপ্রবেশ চালালে সহজেই আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে চলমান সংঘাত। বিশ্লেষকেরা বলছেন, টিটিপিকে প্রক্সি অস্ত্র হিসেবে ব্যবহার করে পাকিস্তান হয়তো চাপে রাখতে চাইছে আফগানিস্তানকে, কিন্তু সেই আগুনে শেষ পর্যন্ত পূর্বে ইসলামাবাদী। দক্ষিণ এশিয়ার এই সীমান্তের আগুন ধীরে ধীরে গ্রাস করছে পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে। টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য সীমান্ত থেকে ছড়িয়ে পড়তে পারে মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের গভীরে। আর এই সন্ত্রাসবাদের আসল খেসারত দিতে হবে স্থানীয় জনগণকেই।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও ক্ষমতাধর হলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের থেকে সরিয়ে দেয়া হয়েছে সেনাপ্রধানের কাছে। সেনাপ্রধানের বিরুদ্ধে মামলার সুযোগ বন্ধ করে কমানো হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা। বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে 2/3 বেশি ভোটে পাশ হয় বিতর্কিত এই সংশোধনী। সংবিধানের 243 অনুচ্ছেদে এই পরিবর্তনের বিপক্ষে ভোট দেন মাত্র 4 জন আইন প্রণেতা। এর দুদিন আগে সিনেটে বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে বিলটি পাশ হয়েছে। নয়া সংশোধনী অনুযায়ী সেনাপ্রধান এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও তার নিয়ন্ত্রণেই থাকবে। এখানেই শেষ নয়, বাহিনী থেকে অবসরের পর আজীবন আইনগত দায়মুক্তি পাবেন সেনাপ্রধান। ফলে যে কোনো অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মুখোমুখি করা যাবে না তাকে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সংশোধনীকে প্রাতিষ্ঠানিক ঐক্য ও জাতীয় সংহতির পথে একটি পদক্ষেপ বললেও সমালোচকরা বলছেন এতে সেনাবাহিনী ও শাসক জোটের হাতে ক্ষমতা আরও বেশি পাকাপোক্ত হবে। সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির মতে এই সংশোধনীর কারণে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের প্রতিরক্ষা অস্ত্রের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে থাকবে। এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা বা বিলম্ব ঘটতে পারে। মাইলের পর মাইল ফসলি জমি আগুনে পুড়ে ছাই হচ্ছে। অবাক বিষয়ে আগুন ধরিয়েছেন কৃষক নিজেই। কিন্তু কেন এমন কাজ করছে তারা? তাদের এই কাজকে কেন স্টাবল বার্নিং বলা হচ্ছে? এই ধরনের কাজ পরিবেশের উপর ফেলছে ভয়াবহ প্রভাব। তারপরও কেন আগুন ধরাচ্ছেন কৃষকরা? এতে ভারত ছাড়াও ঝুঁকিতে কেন বাংলাদেশও? বিকল্প কি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মাইলের পর মাইল ফসলের মাঠে জ্বলছে আগুন। দেখে মনে হতে পারে হয়তো কোনো দাবানল অথবা দুর্ঘটনা, কিন্তু বাস্তবে এই আগুন লাগিয়েছেন কৃষকরা নিজেই। জমির ফসল পোড়ানোর এই প্রক্রিয়াকে বলা হয় স্টাবল বার্নিং বা ফসলের খড় পোড়ানো। প্রতি বছর শীত আসার আগে ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যের চাষিরা ধান কাটার পর মাঠে পড়ে থাকা খড় আগুন দিয়ে পরিষ্কার করেন। উদ্দেশ্য মাটিকে দ্রুত ফাঁকা করে পরের ফসল রোপণের প্রস্তুতি নেয়া। পদ্ধতিটা সহজ হলেও এর ভয়াবহ মাসুল গুনতে হচ্ছে আশপাশের বাসিন্দাদের, এমনকি বাংলাদেশের মানুষদেরও। স্টাবল বার্নিং মূলত কৃষি বর্জ্য ব্যবস্থাপনার এক প্রাচীন পদ্ধতি। ধান কাটার পর জমিতে থেকে যায় মোটা খড়ের স্তর, যেগুলো মেশিন বা হাতে সরানো অনেক সময় ও খরচের ব্যাপার। কৃষকরা বাধ্য হয়ে সেগুলো মাঠেই পুড়িয়ে ফেলেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে পাঞ্জাবের কৃষকরা বলেন, তারা মাটি বা বাতাস দূষিত করতে চান না ঠিকই, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কাছে নিরুপায়। সাম্প্রতিক সময় ভারতের রাজধানী দিল্লি সহ আশপাশের অঞ্চলের জন্য এই স্টাবল বার্নিং এক মারাত্মক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নাসার আর্থ অবজারভেটরির বিশ্লেষণ বলছে, উত্তর ভারতের এই খড় পোড়ানোর ধোঁয়া প্রতি বছর হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড সহ সূক্ষ্ম ধূলিকণা ছড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে প্রতি 1 টন খড় পোড়ালে প্রায় 1.5 টন কার্বন ডাইঅক্সাইড, 60 কেজি কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়। এর ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাতাসের দিক পরিবর্তনের কারণে এই দূষিত গ্যাস চলে আসতে পারে বাংলাদেশের বাতাসেও। ভারতীয় প্রশাসন চেষ্টা করছে বিকল্প ব্যবস্থা নিতে, জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনটি। যেমন সুপার সিডার বা হ্যাপি সিডার মেশিন ব্যবহার করে ফসলের অবশিষ্ট অংশ জমিতেই মিশিয়ে দেওয়া যাবে, যা মাটির উর্বরতাও বাড়ায়। আবার বায়োফুয়েল তৈরিতেও এই খড় ব্যবহার করা যায়। ভারত সরকার কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে, কিন্তু সচেতনতার অভাব ও ব্যয়ের কারণে তা এখনও পর্যাপ্ত নয়। তবে শুধু ভারতেই নয়, পাকিস্তান, চীন, নেপাল এমনকি থাইল্যান্ডেও এ ধরনের চাষাবাদে খড় পোড়ানোর নজির রয়েছে। এসব দেশেও সময় ও প্রযুক্তির সীমাবদ্ধতাকে দায়ী করছেন গবেষকরা, কিন্তু এর ফলাফল সীমান্ত মানে না। পাঞ্জাবের আগুনে তৈরি ধোঁয়া শুধু ভারতের ক্ষতি করছে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধারা চলতে থাকলে এক দীর্ঘমেয়াদী জলবায়ু বিপর্যয়ের রূপ নেবে। বায়ুমণ্ডলে গ্যাসের ভারসাম্য নষ্ট হয়ে বৃষ্টি কমবে, মাটি হবে অনুর্বর, বাড়বে খরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম, যাদের নিঃশ্বাস নিতে হবে বিষাক্ত বাতাসে।
যদিও কৃষকরা বলছেন তারা পরিবেশ ধ্বংস করতে চান না, কিন্তু জীবিকা ও সময়ের লড়াইয়ে তারা আটকে আছেন। তাই সমাধান শুধু নিষেধাজ্ঞা নয়, প্রয়োজন প্রযুক্তির ব্যবহার, সচেতনতা ও ন্যায্য সহায়তা। তা না হলে ফসলের মাঠের এই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের প্রতিটি নিঃশ্বাসে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। অবশেষে সমাপ্তি ঘটল যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক অচলাবস্থা বা শাটডাউনের। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জীবনযাত্রার খরচ কমিয়ে জননিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ৪৩ দিন ধরে চলা শাটডাউন অবসানে স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলের ওপর ভোট হয়। রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবের পক্ষে ২২২ আর বিপক্ষে ২০৯ ভোট পড়ে। এর আগে সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাশ হয়েছে। কংগ্রেসের ২ কক্ষে পাশ হওয়া বিলে সই করে চূড়ান্ত অনুমোদন দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্তর্বর্তীকালীন এই বিলের আওতায় সরকার পরিচালনায় অর্থায়নের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়বে। এতে ফেডারেল সরকার বছরে প্রায় $১.৮ ট্রিলিয়ন নতুন ঋণ যোগ করে $৩৮ ট্রিলিয়ন ঋণের পথে এগোবে। ফলে ১ অক্টোবর থেকে ফেডারেল সংস্থাগুলোয় স্থগিত থাকা অর্থায়ন আবারও চালু হবে। পুরো বেতন পেলে কাজ শুরু করবেন সরকারি কর্মীরা। সচল হবে বন্ধ থাকা পার্ক ও বিনোদন কেন্দ্র, চালু হবে নিত্যপণ্য, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে দেয়া সরকারি ভর্তুকি। সেই সাথে সরকারি কর্মীর সংখ্যা কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ৩০ জানুয়ারি পর্যন্ত স্থগিত হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের পুরনো ইমেইল ঘিরে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যদের হাতে আসা কয়েকটি ইমেইলে ট্রাম্পের নাম ও তার সঙ্গে এপস্টাইনের ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছে। এসব ইমেইলে ট্রাম্পের যৌন জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এপস্টাইন। এসব ইমেইল ফাঁসের পর মার্কিন রাজনীতিতে আবারও শুরু হয়েছে তোলপাড়। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। সম্প্রতি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যদের হাতে আসা এপস্টাইনের বেশ কিছু ইমেইলে মিলেছে ট্রাম্পের নাম। সেগুলোতে মার্কিন প্রেসিডেন্টের যৌন জীবন নিয়েও আছে বিস্ফোরক তথ্য। এক বিবৃতিতে ডেমোক্র্যাটদের ওই হাউস ওভারসাইট কমিটি জানায়, সম্প্রতি এপস্টাইন স্টেটের হস্তান্তর করা মোট ২৩,০০০ নথি প্রকাশ করা হয়েছে। তারা এসব পর্যালোচনা করে দেখছেন। বিবিসি জানায়, ১২ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে জেফ্রি এপস্টাইনের বেশ কিছু নতুন ইমেইল প্রকাশ করেছে হাউস ডেমোক্র্যাটরা। সেখানে অভিযোগ তোলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এপস্টাইনের যৌন অপরাধ ও তার অপরাধী চক্রের কবলে পড়া মেয়েদের সম্পর্কে অবগত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এপস্টাইন তার অপরাধ কর্মের সাগরেদ প্রেমিকা গিলাইন ম্যাক্সওয়েল ও সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে আদান প্রদান করা ইমেইলে অনেকবার ট্রাম্পের নাম নিয়েছেন। এর মাঝে ২০১১ সালের এপ্রিলে গিলেইনকে লেখা এক ইমেইলে এপস্টাইন লেখেন, আমি চাই তুমি বোঝো যে কুকুরটা এখনো ঘেউ ঘেউ করেনি, সে হচ্ছে ট্রাম্প। এরপর নাম উল্লেখ না করে এপস্টাইন লেখেন, একটি মেয়ে ট্রাম্পের সঙ্গে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। হাউস ডেমোক্র্যাটদের দাবি, উল্লেখ না করা ওই গোপন নামটি ছিল যৌন পাচারের শিকার এক ভুক্তভোগী মেয়ের। এসব ইমেইল ট্রাম্প ও এপস্টাইনের গোপন সংশ্লিষ্টতা ও ভয়াবহ অপরাধের প্রমাণ। ২০১৯ সালের একটি ইমেইলে সাংবাদিক মাইকেল উলফকে এপস্টাইন লিখেছেন, অবশ্যই ট্রাম্প ওই মেয়েদের ব্যাপারে জানতেন। এখানে যেসব নারীর কথা বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সম্ভবত তারা ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো অবকাশ যাপন কেন্দ্রে কাজ করতেন। এদিকে এসব ইমেইল প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় ট্রাম্প লিখেছেন, ডেমোক্র্যাটরা আবারও জেফ্রি এপস্টাইন বিষয়ক মিথ্যা গল্পটি সামনে আনার চেষ্টা করছে, কারণ তারা সরকারের শাটডাউন ইস্যু সহ আরও অনেক ইস্যুতে নিজেদের ব্যর্থতা ঢাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। হোয়াইট হাউস বলেছে, ডেমোক্র্যাটরা বেছে বেছে ইমেইল প্রকাশ করে প্রেসিডেন্টকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। বিবিসির প্রতিবেদন বলছে, ১৯৯০-এর দশক থেকে চলতি শতকের শুরুর কয়েক বছর পর্যন্ত এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ ছিল। ২০০৪ সালের দিকে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ট্রাম্পের দাবি, এপস্টাইনের অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না।
দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন 2019 সালের 10 অগাস্ট নিউ ইয়র্কের ম্যানহাটনে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে বর্তমানে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। এপস্টাইনের আত্মহত্যার পর দণ্ডিত হন তিনি। শুধু ট্রাম্প নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সারা বিশ্বের বহু প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এপস্টাইনের। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। তাদের সঙ্গে আসলে কিসের লেনদেন ছিল এপস্টাইনের, এসব নিয়ে আছে ব্যাপক ধোঁয়াশা। সব মিলিয়ে মৃত্যুর পর যেন আরও বেশি জীবিত হয়ে উঠছেন এপস্টাইন। যতই দিন গড়াচ্ছে তাকে ঘিরে রহস্য বাড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নিউ ইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়া তরুণ মেয়র জোহরান মামদানির জয়ের পেছনে মাস্টারমাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত নারী জারা রহিম। জোহরানের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করা এই তরুণী বদলে দিয়েছেন পুরো নির্বাচনী কৌশল। জারার এক পরামর্শেই জন্ম নেয় তৃণমূল আন্দোলন, যুক্ত হয় 90,000-এর বেশি স্বেচ্ছাসেবক, পৌঁছে যায় শহরের প্রতিটি প্রান্তে। বারাক ওবামা থেকে নেটফ্লিক্স রাজনীতি, প্রযুক্তি আর সংস্কৃতিকে এক সুতোয় গেঁথে ফেলেছেন। নতুন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশি নারীর এই সাফল্য এখন গর্ব অভিবাসী তরুণদের কাছে। জারা রহিমের এমন কৌশলের গল্প থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের রাজনীতিতে ইতিহাস গড়া তরুণ মেয়র জোহরান মামদানির জয়ের পেছনে যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম। জোহরানের নির্বাচনী প্রচারণায় যারা ছিলেন প্রধান উপদেষ্টার ভূমিকায়। জারা রহিম বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান, বয়সে তরুণ, তবে জন্ম যুক্তরাষ্ট্রেই। গত ফেব্রুয়ারি থেকে জোহরানের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 1 দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতি ও সংস্কৃতিতে ডিজিটাল কৌশলকে দারুণভাবে ব্যবহার করে কাজ করে চলেছেন। জারার এক পরামর্শেই বদলে যায় মামদানির পুরো নির্বাচনী প্রচারণার চিত্র। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মেয়রের এক উপদেষ্টা বলেছিলেন, জোহরান মামদানিকে জারা রহিম পরামর্শ দিয়েছিলেন, রাজনৈতিক কৌশলবিদদের বানানো কল্পিত নিউ ইয়র্ক ভুলে যাও, প্রকৃত নিউ ইয়র্ক নগর নিয়ে প্রচার চালাও। জারার এই পরামর্শে শুরু হয় তৃণমূল আন্দোলন, গড়ে ওঠে 90,000-এরও বেশি স্বেচ্ছাসেবক বাহিনী। তাদের মধ্যে যোগাযোগ করা হয় নিউ ইয়র্ক নগরের রাজনীতিতে উপেক্ষিত নাগরিকদের। তারা পৌঁছে গিয়েছিলেন 16 লাখেরও বেশি পরিবারের দরজায়। এভাবেই জয়ের মুকুট পান মামদানি। 35 বছর বয়সী জারা রহিম বড় হয়েছেন সাউথ ফ্লোরিডায়। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে জারা রহিম যোগাযোগ বিদ্যা নিয়ে পড়াশোনা করেন। মানুষের গল্প কিভাবে মন ছুঁয়ে যায়, জনমত গঠন করে, সমাজ তৈরি করে, তা সেখানে ভালোভাবে রপ্ত করেছেন। ফ্লোরিডার শ্রেণীকক্ষ থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি হল পর্যন্ত জারা রহিমের যাত্রা ছিল সিনেমার মতো। শুধু মামদানি নয়, তিনি কাজ করেছেন বারাক ওবামার নির্বাচনী দলে, তারপর হোয়াইট হাউস, উবার, ভোগ ম্যাগাজিন, এমনকি নেটফ্লিক্সের সঙ্গেও। রাজনীতি, প্রযুক্তি আর সংস্কৃতি, এই তিনকে এক সুতোয় গেঁথে ফেলেছেন জারা রহিম। জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সে সময় জারা রহিম প্রমাণ করে দিয়েছেন, যোগাযোগ শুধু বার্তা নয়, এটি মানুষের মনের ভাষা। নতুন প্রজন্মের রাজনীতিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত নারীর এমন সাফল্য গৌরব হয়ে উঠেছে সারা বিশ্বের অভিবাসী তরুণদের জন্য। মোর্শেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে দেওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে লেবার পার্টির ভেতরে। বাজেট ঘোষণার পরই নেতৃত্বে পরিবর্তন আনার তৎপরতা শুরু হতে পারে বলে মনে করছে তার ঘনিষ্ঠ মহল। এছাড়া লেবার পার্টিতে স্টারমারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও সন্দেহ বাড়ছে। তবে স্টারমারের সহযোগীরা জানিয়েছেন যে কোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়বেন তারা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মাত্র 18 মাস আগে যে নেতা বলেছিলেন এবার ব্রিটেন ঘুরে দাঁড়াবে, তিনি এবার পড়েছেন অপসারণের আশঙ্কায়। যুক্তরাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে নেতৃত্ব সংকটের আলোচনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার গুঞ্জন ছড়িয়েছে ওয়েস্টমিনস্টারে।
যুক্তরাজ্যের রাজনীতির বাতাস এখন ভারী। শোরগোল না হলেও সবাই বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। রাজনীতির দাবার ছকে স্টারমার এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি চালেই রয়েছে ঝুঁকি। একটি ভুল সিদ্ধান্ত কেড়ে নিতে পারে স্টারমারের প্রধানমন্ত্রী পদ। যুক্তরাজ্যের পরবর্তী বাজেট সামনে আসায় বড় কাটছাট বা কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ফলে বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব টিকবে কিনা তা নিয়ে লেবার পার্টির ভেতরেই জল্পনা কল্পনা চলছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর দল নিজস্ব সহযোগীদের বিরুদ্ধেই নেতিবাচক প্রচারে নেমেছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি প্রশাসনিক স্থিতিও দুর্বল করছে। 12 নভেম্বর সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে স্টারমারের জনপ্রিয়তা লেবার পার্টির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এছাড়া দলীয় কর্মকর্তাদের মধ্যে অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দলের কর্মীদের যোগাযোগ খুব দুর্বল হয়ে গেছে। ফলে লেবার পার্টিতে স্টারমারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও সন্দেহ বাড়ছে। দলীয় কিছু মন্ত্রী মনে করছেন, এই অবস্থায় মে মাস পর্যন্ত সরকার টিকিয়ে রাখা কঠিন হবে। তবে স্টারমার ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, স্টারমার তার পদ ছাড়বেন না এবং যে কোনো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখেও লড়াই চালিয়ে যাবেন। প্রতিটা দিন আমার লক্ষ্য থাকে কিভাবে আমার দেশকে পুনর্গঠন করা যায়। আমার দল এবং আমি দেশের জন্য কাজ করার ব্যাপারে সম্পূর্ণ মনোযোগী। আমি কখনো মন্ত্রিসভার সদস্যদের উপর আক্রমণের অনুমতি দিইনি। আমি তাদের নিয়োগ করেছি কারণ তারা তাদের কাজ সম্পাদনের জন্য সেরা ব্যক্তি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার মন্ত্রিসভার যে কোনো সদস্যের উপর যে কোনো আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। স্টারমার বিরোধী গোষ্ঠী বিকল্প নেতৃত্বের জন্য মন্ত্রিসভারই কয়েকজন প্রভাবশালী সদস্যের নাম আলোচনা করছেন বলে জানা গেছে। সম্ভাব্য নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সচিব ওয়েস ট্রিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড এবং সাবেক পরিবহন মন্ত্রী লুইস হেইগ। এর আগে 2016 সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের ফলাফলের পর পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর 2019 সালে থেরেসা মে এবং 2022 সালে বরিস জনসন মেয়াদ শেষের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকা কিয়ার স্টারমারেরও একই পরিণতি হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত বুনো আঙ্গুর গাছের সন্ধান মিলেছে চীনের তিব্বতে। বয়স প্রায় 416 বছর, উচ্চতা 8 মিটার, গোড়ার পরিধি 2 মিটার 9 সেন্টিমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এরই মধ্যে একে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো বুনো আঙ্গুর গাছ হিসেবে। বিজ্ঞানীদের মতে সাধারণ আঙ্গুর গাছ টিকে থাকে সর্বোচ্চ 50 বছর, কিন্তু তিব্বতের এই উপত্যকায় টিকে আছে শতবর্ষী 64টি আঙ্গুর গাছ। 4 শতাব্দীর ঝড় বৃষ্টি আর সময়ের ভার সহ্য করেও দাঁড়িয়ে আছে প্রকৃতির এই বিস্ময়। মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত বুনো আঙ্গুর গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই গাছটি। বয়স প্রায় 416 বছর, উচ্চতা 8 মিটার, গোড়ার পরিধি 2 মিটার 9 সেন্টিমিটার আর কাণ্ডের ব্যাস 67 সেন্টিমিটার। বিস্ময়কর এই গাছটি ইতোমধ্যে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিজ্ঞানীদের মতে সাধারণত আঙ্গুর গাছ খুব বেশি হলে 50 বছর টিকে, অথচ এই অঞ্চলেই টিকে আছে 100 বছরের বেশি বয়সী 64টি আঙ্গুর গাছ। এটি প্রথম নজরে আসে চীনের চাংদু শহরের তৃতীয় প্রাচীন বৃক্ষ জরিপে। তিব্বতের পূর্বাঞ্চলে জুবা গ্রামে নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে এটি। 4 শতাব্দীর ঝড় বৃষ্টি, তুষার আর সময়ের ভার উপেক্ষা করে এখনও টিকে আছে বুনো আঙ্গুর গাছ। চলতি বছরের 21 সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত বুনো আঙ্গুর গাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীনের সাউথওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটি উড সায়েন্স রিসার্চ ল্যাবরেটরি বলয়বর্ষ পরীক্ষার মাধ্যমে গাছটির বয়স নিশ্চিত করা হয়। এর আগে স্লোভেনিয়ার মারিবোর শহরের বিখ্যাত দ্য ওল্ড ভাইন আঙ্গুর গাছের বয়স 1972 সালের গবেষণায় 350 থেকে 400 বছর বলে ধারণা করা হয়েছিল, কিন্তু তিব্বতের এই বুনো আঙ্গুর গাছ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
2004 সালে জুগাং অঞ্চলকে চীনের বনলাল আঙ্গুরের জন্মস্থান বলে ঘোষণা করা হয়। 2 দশক পর সেই একই অঞ্চলের নাম আবারও উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ডে। বিজ্ঞানীরা বলেন, আঙুর গাছের বলয়বর্ষ শুধু সময়ের হিসাব রাখে না, বরং এটি স্থানীয় আবহাওয়ার ইতিহাস সম্পর্কেও ধারণা দেয়। কোন বছর ঠান্ডা ছিল, কোন বছর উষ্ণ ছিল, খরা বা বৃষ্টির অবস্থা কেমন ছিল, তাও আঙুর গাছের বলয়বর্ষ থেকে জানা যায়। মোর্শেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।